পত্রপত্রিকার বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি 5 এপ্রিল শনিবারের কথাবার্তার আসর। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ 3টি খবর নিয়ে আজকের পর্যালোচনায় থাকবেন দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক আব্দুল আওয়াল ঠাকুর। আর আজকের পর্যালোচনার বিষয় থাকছে গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা, বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের বিদ্যুৎ সঞ্চালনের করিডোর এবং বাকৃবির নিহত ছাত্র শেষ মুহূর্তে চিকিৎসা পাননি। তবে পর্যালোচনায় যাওয়ার আগে যথারীতি ঢাকা ও কলকাতার জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি শিরোনাম তুলে ধরছি। প্রথম আলোর অনলাইন সংস্করণের খবর, ইমরানের উপর হামলার প্রমাণ পেলে ছাত্রলীগ ক্ষমা চাইবে। তবে নতুন বার্তায় সম্পর্কে লিখেছে, ছাত্রলীগ বলেছে গণজাগরণ মঞ্চ জনবিচ্ছিন্ন একটি সংগঠন। আর মানব জমিনের একটি শিরোনাম, গণজাগরণ মঞ্চ স্বাধীনতা বিরোধী সংগঠন থেকে টাকা নিচ্ছে। নেতাদের নির্বাচনে অযোগ্য করতে দ্রুত বিচারের মেয়াদ বৃদ্ধি, বিএনপির দাবি। আমার দেশ অনলাইন ইত্তেফাক লিখেছে, যুক্তরাষ্ট্রের গোপন নথি স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু। তবে দৈনিকটির অন্য একটি খবরের শিরোনাম, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা অস্বীকারীরাই যুদ্ধ অপরাধী বিএনপি। বড় কোম্পানিগুলো বছরে 20,000 কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে টিআইবি, যুগান্তরের খবর। ইনকিলাব লিখেছে, বাংলাদেশ ভারত বিদ্যুৎ করিডোর ভারতই লাভবান হবে। কলকাতার দৈনিকগুলো শিরোনামের মধ্যে এই সময় অনলাইন লিখেছে, মুজাফফরনগরে বিজেপি নেতা অমিত শাহের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। আনন্দবাজার, কয়লা খনি বন্টন নিয়ে রাজ্যে তদন্ত সিবিআই। হামলা ঠেকাতে পারলে ভালো ফল পাওয়া যাবে, বুদ্ধের দাবি আজকালের শিরোনাম। সংকটে কৃষকরাই, কৃষি প্রকল্পের অর্ধেক অর্থ খরচই করেনি রাজ্য। এটি গণশক্তিতে ছাপা হয়েছে। তো শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শিরোনাম শুনলেন। এবার পর্যালোচনায় যাব। জনাব আব্দুল আওয়াল ঠাকুর, আপনাকে স্বাগত জানাচ্ছি কথাবার্তার পর্যালোচনার আসরে। প্রথমেই দৈনিক যায় যায় দিনের একটি খবর, গণজাগরণ মঞ্চের কর্মীদের উপর হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকারকেও আসামি করা হয়েছে। তবে এসব মামলায় শুক্রবার বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। প্রশ্ন হচ্ছে, ব্যাপকভাবে সাড়া জাগানো গণজাগরণ মঞ্চের এমন পরিণতি হলো কেন? আসসালামু আলাইকুম। গণজাগরণ মঞ্চের আলোচ্য যে বিষয় নিয়ে এখন আলোচনা হচ্ছে, এটিকে এক অর্থে নতুন না বলা সঙ্গত। এই কারণে যে গণজাগরণ মঞ্চ এর আগে যখন সরব ছিল, তখনও আওয়ামী নেতাদের মঞ্চে ওঠা নিয়ে, অর্থাৎ তোফায়েল আহমদের মঞ্চে ওঠা নিয়ে যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, এই ঘটনার সাথে তার সম্পর্ক রয়েছে কি রয়েছে না তা এই মুহূর্তে কোনো কাগজ উল্লেখ না করলেও ধারণা করা যায় যে মূল বিষয়টি হয়ে থাকতে পারে আওয়ামী গ্রুপের মধ্যে বা আওয়ামী লবির মধ্যে পিওর আওয়ামীপন্থী এবং বামপন্থীদের, অর্থাৎ যে বামপন্থী চক্র ভারতীয় দূতাবাসের প্রত্যক্ষ সহযোগিতায় গাদানি মঞ্চ এবং তথা এই শাহবাগীদের উস্কে দিয়েছিল, তার মূল লক্ষ্য ছিল বাংলাদেশে ইসলাম বিরোধিতা এবং মুসলমানদের বিরোধিতা। নাস্তিক্যবাদের আড়ালে কার্যত বাংলাদেশের থেকে ধর্মীয় চিন্তা চেতনাকে রহিত করাই শাহবাগ মঞ্চের মূল উদ্যোক্তাদের উদ্দেশ্য ছিল। সেই বিষয়ের এবং প্রেক্ষাপটের বিবেচনায় হয়তো বর্তমান সময়কে ভিন্নভাবে যদি আলোচনা করা যায়, অথবা ইতিমধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়ে যাওয়ার পরে যদি সরকারের কোনো কোনো মহল থেকে এর প্রয়োজনীয়তাকে সেভাবে অনুভব না করা হয়ে থাকে, তাহলে তার একটি ধারাবাহিকতা এর মধ্যে থেকে থাকতে পারে। বিশ্লেষণ করলে আরো একটি বিষয় নিয়ে আলোচনা আসতে পারে, সেটি হচ্ছে কোন কোন মহল থেকে বিএনপি এবং জামাতে ইসলামের মধ্যকার বিরোধের খবর কেউ উস্কে দিচ্ছেন অথবা পরিবেশন করছেন। শাহবাগ মঞ্চের কর্মসূচির সাথে যদি সেই রাজনৈতিক সম্পৃক্ততাকে আলোচনা করা যায়, তাহলে তারও একটি অর্থ দাঁড়াতে পারে। তবে একথা বোঝা যায় যে গণজাগরণ মঞ্চের কথিত আহ্বায়ক ইমরানের বিরুদ্ধে প্রধানত সম্পত্তি লুটপাট এবং অর্থ আত্মসাৎ তথা আরো কিছু গর্হিত অপরাধ উঠে এসেছে এবং সেগুলো নিয়েই মূলত বিরোধের সূত্রপাত হয়ে থাকতে পারে। যেভাবেই আলোচনা করা যাক না কেন, এই বিরোধকে একদিক থেকে তাদের আভ্যন্তরীণ মনে করা যেতে পারে, অন্যদিক থেকে রাজনৈতিক প্রেক্ষাপটের বিবেচনা অথবা জাতীয় বৈশিষ্ট্যের আলোকে এই মঞ্চ করার কারণে আওয়ামী লীগ যে জনপ্রিয়তা হারিয়েছে অথবা যে সমাজের আস্থার
সংকটে পতিত হয়েছে, হয়তো তাকে হিল করাও এর ভেতরগত কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থেকে থাকতে পারে। যে কারণেই হোক, একথা ঠিক যে গাদারিং মঞ্চের সম্প্রসারিত অংশ গণজাগরণ মঞ্চে মূলত এই বিরোধের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে তারা মূল বিষয়গুলোকে অন্যভাবে দেখার চেষ্টা করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে সমাজ বাস্তবতায় এর অসারতা প্রমাণ হওয়া যে শুরু হয়েছে, তা আরো বিস্তৃত হোক, এটাই সংশ্লিষ্ট সকল মহলের কাম্য। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের বিদ্যুৎ সঞ্চালনের জন্য যে করিডোর ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে তার কঠোর সমালোচনা করেছে বিএনপি। শুক্রবার সকালে এক মানববন্ধনে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজেদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সরকার বাংলাদেশের উপর দিয়ে ভারতকে বিদ্যুৎ সঞ্চালনের অনুমতি দিয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারতের সঙ্গে এ ধরনের সহযোগিতার প্রসঙ্গ আসলেই দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার অভিযোগ করে বিএনপি। আসলে এ ধরনের অভিযোগের কতখানি যৌক্তিকতা রয়েছে? বাংলাদেশের উপর দিয়ে ভারতের করিডোর নেওয়ার বিষয়টি ক্ষেত্রে বিএনপি কঠোর সমালোচনা করাকে আমরা অন্যভাবে দেখতে চাই। মূলত বাংলাদেশ ভারত সম্পর্ককে যদি বিবেচনা করা যায়, তাহলে এখানে মৌলিক যে প্রশ্নটি উঠে আসবে সেটি বোধহয় আজকের এই প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ। করিডোর ব্যবহার করে ভারত যে সুবিধা লাভ করছে তার বিনিময়ে বাংলাদেশ পাচ্ছে তার একটা যাকে বলা যায় অপবাদ। যেমন বলা যায় যে বাংলাদেশের উপর যে স্বর্ণ চোরাচালান হচ্ছে ভারতীয় অর্থনীতির স্বার্থে, এবং তারা বাংলাদেশকে তার করিডোর ব্যবহার করছে। ভারতের বিবদমান অঞ্চলগুলোতে পক্ষ রক্ষার জন্য ভারত বাংলাদেশের ভূমি ব্যবহার করছে, তার বিনিময়ে বাংলাদেশের জন্য কোনো অর্থনৈতিক সুবিধা তারা দান করছে না। বাংলাদেশের উপর দিয়ে তারা গ্যাস নেওয়ার চেষ্টা করছে তাদের নিজস্ব স্বার্থে, অর্থনৈতিক স্বার্থ রক্ষা করার জন্য। বাংলাদেশের স্বার্থ রক্ষা করার জন্য যদি তারা কোনো আদান প্রদান করতে চাইতো, অর্থাৎ সম্পর্ক যদি পারস্পরিক হতো এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সমতার ভিত্তিতে হতো, তাহলে তো এই প্রশ্ন উঠতো না। এই কারণে উঠতো না যে আজকে তিস্তায় পানি নেই, বাংলাদেশের নদীগুলো মরুকরণ হয়ে চলছে, বাংলাদেশের সমস্ত স্বার্থ তারা জলাঞ্জলি দিচ্ছে, বাংলাদেশের সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা করছে, এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ থেকে শুরু করে সকল স্বার্থই ভারত তার নিজের অনুবর্তী করার জন্যই বাংলাদেশকে ব্যবহার করছে। যেহেতু ভারত তার নিজের স্বার্থ দেখার চেষ্টা করছে, বাংলাদেশের স্বার্থ দেখার চেষ্টা করছে না, সে কারণেই মূলত ভারতের সাথে সম্পর্কের বিষয়টি এই অভিযোগ ওঠাই স্বাভাবিক যে ভারত শুধু বাংলাদেশকে তার হিন্দারল্যান্ড বা বাংলাদেশকে তার পশ্চাৎভূমি হিসেবে ব্যবহারের চেষ্টা করছে, বাংলাদেশের স্বার্থ দেখার চেষ্টা করছে না। এই প্রবণতা যদি ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে বাংলাদেশ কার্যতই একটি অসার দেশে পরিণত হবে, যখন তার আর শব্দ করার চেতনাটুকু হারিয়ে ফেলবে, এবং সেটাই হয়তো তারা চায়। সে কারণেই বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রানজিট ব্যবহারের বিরোধিতাকে শুধু বিএনপি নয়, দেশের সকল দেশপ্রেমিক শক্তিরাই করে আসছে। এতে বিস্মিত হবার মতো কিছু নেই। জনাব ঠাকুর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নির্যাতনে নিহত মেধাবী শিক্ষার্থী সায়েদ ইবনে মমতাজ জীবনের শেষ মুহূর্তে চিকিৎসাটুকুও পাননি বলে অভিযোগ করেছেন তার ভাই মোয়াজ ইবনে মমতাজ। দৈনিক প্রথম আলো মোয়াজের বরাত দিয়ে খবরটি জানিয়েছে। এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজে সায়েদের চিকিৎসা করেনি এবং পরদিন একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। প্রশ্ন হচ্ছে, ছাত্রলীগের হাতে নির্যাতিত হলে কি সুচিকিৎসা পাওয়ারও অধিকার হারিয়ে যায়? হ্যাঁ, এই কথা অবশ্যই বলতে হবে। ছাত্রলীগের হাতে নির্যাতিত হলে সুচিকিৎসার পাওয়ার অধিকার কারো আছে কি নেই সেটা বোধহয় এখন আর নতুন করে আলোচনার সুযোগ রাখে না। কারণ সরকারি দল যখন কাউকে আক্রমণ করে, সেটা শুধু ছাত্রলীগের কথা নয়, যখন আমরা রাজনীতিতে দেখি তাও একই অবস্থা। সরকারি গুলিতে নিহত হওয়ার পরে তার কোনো বিচার হয় না, গুম হওয়ার পরে তার কোনো বিচার হয় না, এমনকি রাজনৈতিক সভা করতে চাইলে সেটা করতে না পারাও গণতান্ত্রিক অধিকারের খেলাপ বলে বিবেচিত হয় না। সুতরাং এই আলোচনায় বা এই প্রেক্ষিতে যদি আমরা ছাত্রলীগের হাতে নির্যাতিত হওয়ার বিষয়টিকে দেখি, তাহলে মনে হতে পারে যে ছাত্রলীগ যা করছে সেটাই তার অধিকার, এবং সেটাই যেন জনগণের মেনে নেওয়া উচিত। এক ধরনের দুর্দণ্ড প্রতাপ অথবা এক ধরনের সার্টিফিকেট হয়তো তাদের কাছে আছে, যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় আছে ততদিন ছাত্রলীগের হাতেই লাঠি। সরকারের লাঠি হিসেবে যদি ছাত্রলীগকে বিবেচনা করা যায়, তাহলে এটা বলতে হবে যে ছাত্রলীগ যাকে মেরেছে আসলে সরকারের লাঠি দিয়ে আঘাত করেছে। তা না হলে থানা, পুলিশ বা অন্যান্য সংশ্লিষ্টরা সকলেই তো তাদেরকে দেখার কথা। একটি ছাত্র নির্মমভাবে আহত হওয়ার পরে ঢাকা ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন তাকে চিকিৎসা করেনি, করতে চায়নি, তারও কারণ কিন্তু ওই ছাত্রলীগের আঘাত। কারণ সরকারি ডাক্তাররা কার্যত তাদের চাকরির ঝুঁকি গ্রহণ করতে চায়নি। কারণ এই ছাত্রটির মৃত্যুর পরে যে রিপোর্ট তৈরি করতে হবে, তাতে ওই ডাক্তারের নাম থাকলে
তার চাকরি নিয়ে টানাটানি রাখতে পারে। কার্যত গোটা দেশে যে সরকারি তাণ্ডব এবং ছাত্রলীগের যে বেপরোয়া নির্যাতন চলছে এই হত্যার মধ্য দিয়ে এবং আলোচ্য ঘটনার মধ্য দিয়ে তারই একটি চিত্র ফুটে উঠেছে। এর মধ্য দিয়ে মূলত এটাই প্রমাণিত হয়েছে যে দেশ, জাতি এবং জনগণ আওয়ামী লীগ বা ছাত্রলীগের হাতে নিরাপদ নয়। আজকে গণতন্ত্রের সংকট, জীবনমালের সংকট, জীবনের সংকট এবং বাঁচার অধিকারের যে নতুন প্রশ্ন উঠছে সেই বিবেচনার ক্ষেত্রেই আলোচ্য ঘটনাকে বিবেচনাগারে গেলে মূলত গণতন্ত্র মুক্তির আন্দোলনই তীব্রতর হয়ে উঠবে, যা মূলত স্বাধীনতার সার্বভৌমত্ব আন্দোলনের নামান্তর। তো জনাব আব্দুল আউয়াল ঠাকুর, কথাবার্তার পর্যালোচনার আসলে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে রেডিও শ্রোতা অনলাইনের দর্শকদের আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।